ওকে, আজকে আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি, আমার মিসেস, আমার ছেলে। আমার আজকে অফিস ছিল, তাড়াতাড়ি অফিস করে বেরিয়ে এসেছি। ছেলেরও স্কুল ছিল, ইনফ্যাক্ট পরীক্ষা ছিল, তো পরীক্ষাটা ওর হয়ে গেছে। এবারও কিছুক্ষণের মধ্যেই স্কুল থেকে বেরিয়ে আসবে। ওর মা চলে গেছে ওকে পিক আপ করতে। তো তিনজনে মিলে অ্যাক্রোপলিস মলের কাছাকাছি কোথাও একটা দেখা করব। ইনফ্যাক্ট অ্যাক্রোপলিস মলের উল্টো দিকেই দেখা করব বলে ঠিক করছি। তো তিনজনে মিলে ওখান থেকে রওনা দেবো। এবার লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে, মানে আমি গাড়িতে লাগেজপত্র নিয়েই অফিসে এসেছি আর কি। তো তিনজনে ওখান থেকে আজকে রওনা দেবো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু এখন 2টো বেজে গেছে। আজকে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব নয়। সারা রাত গাড়ি চালালে হয়তো পরের দিন সকালবেলা শিলিগুড়ি পৌঁছতে পারবো, কিন্তু আমি রাত্রির বেলা মানে একদম মিডনাইটে গাড়ি চালাবার পক্ষপাতী নয়। সেই জন্য মাঝখানে একটা জায়গায় হল্ট করব। চেষ্টা করব বা ইচ্ছে আছে রায়গঞ্জ টুরিস্ট লজে থেকে যাওয়ার বা হল্ট করে যাওয়ার, সেখানে আমি বুকিংও করে রেখেছি। তো চলুন আমাদের সাথে যেতে যেতে আপনারাও এনজয় করবেন। আচ্ছা, আমরা এখন অ্যাক্রোপলিস মলে চলে এসেছি। আমার মিসেস, আমার ছেলে এখন গাড়িতে উঠে পড়েছে। তো পরীক্ষা কিরকম হলো রে? ভালো হয়েছে। যাই হোক, আমরা এখন তেল ভরবো গাড়িতে, কারণ তেল একটু কমে এসছে। এখানেই লোকালি একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেব। এখন গাড়িতে তেল ভরা হয়ে গেছে, ফুল ট্যাঙ্কি। আমাদের জার্নি শুরু হলো 66,882 কিলোমিটার থেকে। এয়ারপোর্ট পেরিয়ে গিয়ে আমরা বনগাঁও কুলপি রোড ধরেছিলাম। এবার সেখান থেকে আমরা ঠিক করে রেখেছিলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো। তো সেই জন্য বাঁদিকে একটা রাস্তা নিয়েছি, মুজফফর আহমেদ সরণি। তো এই সরণিটা এতই সরু ছিল যে গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছিল, অনবরত ক্লাচ ইউজ করতে হচ্ছিল। তো এখন একটা রেলওয়ে সিগন্যালে এসে দাঁড়িয়েছি। সেই রেলওয়ে সিগন্যালটা পেরোবার পর আরো কিছুটা যেতে হবে। ফাইনালি আমরা শহরের হাসেল বাসেল পেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়লাম। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার আগে একটা ডাইভারশন ছিল, ওখানে রাস্তাটা একটু খারাপ ছিল। তারপর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে এক্সেলেন্ট, মানে সুন্দর চালাচ্ছি। 90 স্পিডে 80 স্পিডে চালাচ্ছি এবং কিছুটা প্রেস করছি অ্যাক্সেলারেশন, তারপর ছেড়ে দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা রাইট সাইডে কাটিং নিলাম। তারপর বেশ কিছুটা এসে আমরা রানাঘাট, কৃষ্ণনগর যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরলাম। তো এই রাস্তাটাও খুব সুন্দর। আচ্ছা, আমরা এখন একটা রোড সাইড টি স্টলে চলে এসেছি। এবার এখান থেকে ফারাক্কা হয়ে আমরা রায়গঞ্জ যাব। রায়গঞ্জ এখান থেকে 270 কিলোমিটারের মতো। তো এই রেস্টুরেন্টটা ছোট রেস্টুরেন্ট, এখানে চাটা পাওয়া যায়। তো চাটা আমরা খেলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম। তো এখান থেকে আমরা এখন রওনা হব। আর রওনা হয়ে আমরা এখন চেষ্টা করব ডাইরেক্ট মালদা যাওয়ার, কিন্তু মনে হয় মালদা পৌঁছতে পারবো না, মাঝখানে আমাদের একটা ব্রেক নিতে হবে। তো সেই ব্রেকটা নিয়ে আমরা তারপর, মানে ব্রেক মানে কি, ডিনারের ব্রেক নেবো। কারণ রায়গঞ্জ টুরিস্ট লজে কিন্তু রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা নেই, কারণ 10টার পরে ওদের ক্যান্টিন বন্ধ হয়ে যায়, পাওয়া যায় না। তো আমরা মাঝখানে কোথাও ডিনার করে নেবো, তারপর সেখান থেকে আমরা রায়গঞ্জ টুরিস্ট লজে গিয়ে উঠবো। উঠছি এখন, সামনে কাঁচটা মুছছে, একটু ধুলো টুলো হয়েছে, সামান্য কুয়াশা ফুয়াশাও জমেছে। তো সেইটাকেও ক্লিন করে নিচ্ছে, বাবাকে একটু হেল্প করে দিচ্ছে। পেছন দিকের কাঁচটাও পুছেছে। আচ্ছা, চায়ের দোকান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, ঠিক আছে। বেরিয়ে গিয়ে আমরা এখন ফারাক্কার দিকে রওনা হয়েছি। এবার গুগল ম্যাপে যা দেখলাম যে ফারাক্কা এখান থেকে 150 কিলোমিটারের মতো, এখন হয়তো 145-46 কিলোমিটারের মতো বাকি আছে। তো যেতে মোটামুটি 3 ঘন্টা লাগবে, যা হিসেব বলছে আর কি গুগল ম্যাপ অনুযায়ী। কারণ কিছু কিছু জায়গায় একটু ইয়েলো দেখাচ্ছে, কিছু কিছু জায়গায় একটু রেড দেখাচ্ছে। তো যে স্পিডে চলছি, মোটামুটি 80-90 স্পিডে তো চলছি। তো সেই অনুযায়ী তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগার কথা ছিল, কিন্তু সেটা হবে না, 3-3.5 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, একটু আগে কি হচ্ছিল, একটা লিজেন্ডার গাড়ি আমার সাথে যাচ্ছিল, মানে ফরচুনার টাইপের গাড়ি, বড় সাইজের গাড়ি। ও প্রত্যেকবার আমাকে ওভারটেক করার চেষ্টা করছিল, মানে ওই হেডলাইটটাকে টগল করে ওভারটেক করতে চাইছিল। তো যখন ফাঁকা পাচ্ছিল আমি ওকে লেন দিয়ে দিয়েছিলাম, ওভারটেক করেও যাচ্ছিল। কিন্তু কিছুটা গিয়ে রাস্তায় এতটা কুয়াশা যে ওর যেহেতু এলইডি লাইট, সেহেতু ও ম্যানেজ করতে পারছিল না। ও তখন কি করছিল, স্পিড একদম কমিয়ে দিচ্ছিল, 10-15 মতো স্পিড করে দিচ্ছিল। তখন আমাকে আবার ওভারটেক করে এগোতে হচ্ছিল। মানে আমার তো রিফ্লেক্টর হেডল্যাম্প, তার উপর ফগ লাইট নেই, কিন্তু এত ডেন্স ফগ কিছু দেখারও উপায় নেই। কিন্তু তা সত্ত্বেও আমি রিফ্লেক্টর লাইট দিয়ে যেটুকু দেখতে পেয়েছি, মানে হতে পারে যে 10% ভিজিবিলিটি আছে, ওর ক্ষেত্রে সেটা 0 ভিজিবিলিটি হয়ে গেছিল। তো এলইডি লাইটের এটাই প্রবলেম, যখনই কুয়াশা হবে না কিংবা ফগ হবে, তখন কিন্তু ইট উইল বি মিজারেবলি ফেলড।
আচ্ছা, এখন আমরা চলে এসেছি উমরপুরে, কিন্তু রাস্তা একটু খারাপ পেয়েছি উমরপুরে আসার পথে। আর বাঁদিকে দেখলাম জঙ্গিপুরের রাস্তা চলে যাচ্ছে। তো এটা একটা শহর মতো, এখানে লাইট ফাইট আছে, স্ট্রিট লাইট আছে, কিন্তু এখানে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল লেন রোড আর কি। তার মাঝখানে একটা ডিভাইডার করে দিয়েছে, তো দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। তো ওই জন্য একটু কশাসলি চালাতে হচ্ছে, শুধু কশাসলি নয়, মানে একটু ধীরে চালাতে হচ্ছে। তো ফারাক্কা মোটামুটি 80-90 কিলোমিটারের মতো বাকি আছে আমার যা মনে হচ্ছে, এখন দেখা হয়নি। ঠিকই করে রেখেছি, ফারাক্কা পেরোলে কোনো একটা জায়গায় ডিনার করে নেবো। আর বাই দ্য টাইম যেটা আমরা করলাম সেটা হচ্ছে রায়গঞ্জ ট্যুরিস্ট লজে ফোন করলাম এবং ওখানে বলে রাখলাম যে আমরা একটু রাত্রির করে পৌঁছবো, 12টা, 12:30, 1টাও বেজে যেতে পারে, কারণ যেরকম কুয়াশা অবস্থা রাস্তায়, যেরকম ফগি কন্ডিশন হয়ে রয়েছে, সেখানে আমি খুব একটা কনফিডেন্স পাচ্ছি না যে একটু জোরে চালাবো কিংবা একটু স্পিডে চালাবো। স্পিডে চালানো মানে অ্যাটলিস্ট 70-80 স্পিডে তো চালানো দরকার, কিন্তু সেটাও পারছি না। 30, কোথাও কোথাও 25-40 এরকম স্পিড থাকছে কোনো কোনো জায়গায়, মানে একটা স্ট্রেচে এরকম স্পিড চালাতে হচ্ছে। তো সেই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, আবার না জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। এক্ষেত্রে একটা ট্রিক্স বলে দিই আপনাকে, যখন এইরকম রাস্তা দিয়ে চালাবেন না, তখন ডান দিকে যে মানে লেনটা আছে, লেনের যে ডিভাইডারটা আছে, সেই ডিভাইডারের ধার ধার দিয়ে চালাবেন, ঠিক আছে? কারণ ওখানে একটা সাদা রঙের দাগ কাটা থাকে, তুমি একটু দেখাও, সাদা রঙের একটা দাগ কাটা থাকে, প্লাস ওখানে একটা জেব্রা মতো থাকে। তো ওইটাকে ফলো করে করে গাড়ি চালাতে থাকবেন, আর কিছু করার নেই এখানে। ধরে 3 নম্বর 2 নম্বরে গাড়ি চালান, কেউ কিছু বলবে না, কেউ পেছন থেকে হর্ন মারবে না। সামনে যদি কেউ এগিয়ে যায় তাকে এগিয়ে যেতে দিন, আপনি নিজের স্পিডে চালিয়ে যান। আচ্ছা, রাত্রিটা কিরকম এনজয় করছো বলো? রাত্রিটা ভালোই লাগছে। প্রচন্ড কুয়াশা ছিল, গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিল। এবার একটু গাড়িটা স্পিড নিয়েছে, আমরা ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। তারপর ফারাক্কা পেরিয়ে আমরা একটু ডিনার করে নেবো কোথাও একটা। অর্চিতে একটা সিনেমা দেখা হয়ে গেল পুরো। ফারাক্কা ব্রিজ ওঠার আগে বেশ জ্যাম ছিল, বেশ 5-10 মিনিট বা তার বেশি মনে হয় আমাদের দাঁড়াতে হলো, 10-15 মিনিটের মতো দাঁড়াতে হলো ব্রিজে ওঠার আগে। তারপর ওদিক থেকে সব গাড়িগুলো চলে যাওয়ার পরে এদিক থেকে গাড়িগুলো চলতে আরম্ভ করলো। তো এখন আমরা ফারাক্কা ব্রিজটা খুবই আস্তে আস্তে পার হচ্ছি। আর বাঁদিক দিয়ে দেখাও, ট্রেন যাচ্ছে। ক্রমেই মালদা বাইপাস পেরিয়ে আমরা যতই অগ্রসর হতে থাকলাম, ততই যেন আমাদেরকে গ্রাস করতে থাকলো ঘন কুয়াশা। মালদা বাইপাস আমরা পেরিয়ে গেছি, দিয়ে একটা রেস্টুরেন্ট পেয়েছি এখানে। রেস্টুরেন্টের নামটা রাত্রিবেলা দেখতে ভুলে গেছি, ঠিক আছে? বিল আসবে, হ্যাঁ, ট্যাপ টিপসি। তো ওই রেস্টুরেন্টে এসেছি, এটা রেস্টুরেন্ট কাম বার, ঠিক আছে? তো একটু আগে বাড়ি খুব জোরে জোরে গান হচ্ছিল, এখনো গান হচ্ছে, কিন্তু এখন বাইরে লোকজন আর নাচছে না। যেখানে ফ্যামিলি বসে সেই পার্টটাতে আমরা বসেছি। খাবার দাবার কেমন লাগলো বলো? ভালোই ছিল খাবার দাবার, রুটি, একটা ডাল, চিকেন, ভালোই ছিল। তো 11টার মতো বাজে বলে আমরা তাড়াতাড়ি করে বলেছিলাম যে যেটা রেডি আছে সেইটা দিন আপনারা। আর সুইট লাইম সোডা এসছে, এটা খেয়ে দিয়ে আমরা বেরোবো, ঠিক আছে? এবার রায়গঞ্জের দিকে যাওয়ার পথে যে অ্যাপ্রোচ রোডটা, এটা পুরোটা কুয়াশায় ঢাকা, মানে জিরো ভিজিবিলিটি, কিছু দেখা যাচ্ছে না। কিছু করার নেই, আমি হ্যাজার্ড লাইট জ্বেলে দিয়েছি। মানে এখানে 20খানা গাড়ি যদি দেখি, পেছন দিকে যেগুলো ছেড়ে এসেছি তার মধ্যে 20খানা গাড়ি যদি দেখি, 20খানা গাড়িতেই হ্যাজার্ড লাইট জ্বলছিল। আমি এমনিতে হ্যাজার্ড লাইট চালাতে পছন্দ করি না, কিন্তু উপায় নেই, যা সিচুয়েশন, যা অবস্থা, হ্যাজার্ড লাইট ছাড়া উপায় নেই। 40 থেকে 50-এর স্পিডে আমি গাড়িটাকে চালাচ্ছি এবং রায়গঞ্জ ট্যুরিস্ট লজের দিকে অগ্রসর হচ্ছি। এখন বাজে 11:20, 12:30 নাগাদ পৌঁছে যাবো আশা করছি। রায়গঞ্জ ট্যুরিস্ট লজে যখন পৌঁছলাম তখন বেজে গেছে 1টা। নিজে থেকেই দরজা খুললাম, খুলে গাড়িটাকে ভেতরে পার্ক করলাম। আর গাড়িটাকে পার্ক করে এখন আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। রুম অ্যালট হয়ে গেছে। এখানে যে রিসেপশনটা ছিল সেটা বন্ধ ছিল রাত্রিবেলা, কারণ 1টা বেজে গেছে, স্বাভাবিকভাবেই ওরা কেউ আমার জন্য জেগে থাকবে না। তো ওখানে একটা বেল আছে, বেল বাজাতেই যে সিকিউরিটি আছে উনি এসে দরজাটা খুলে দিলেন এবং আমাদের রুম অ্যালট করাই ছিল। একটা এক্সট্রা কটের জন্য আমরা বলে রেখেছিলাম, সেই কটটা ওরা লাগিয়ে দিয়েছে দেখলাম। এখানে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। এখন আমরা শুতে যাব, কাল সকালবেলা আবার কথা হবে, ঠিক আছে? গুড মর্নিং। এখন 7:30 বাজে। তো রাত্রিবেলা সাউন্ড স্লিপ হয়েছে, মানে আমি বিছানায় পড়েছি আর ঘুমিয়েছি। তো প্রপার্টিটা খুব সুন্দর, আমি ঘুরে ঘুরে দেখছি। এখন এটা কম্পাউন্ডের মধ্যেই, আর এখানে কপি চাষ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোবো, কারণ আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে যে সিকিম যাওয়া। সিকিম মানে পেলিং যাওয়া। তো পাহাড়ে উঠবো, চাইছি না যে রাত্রির করতে। এমনি মুখের কথাতে হোটেল ওরা বলেছে আমরা রুম রেখে দেবো, চলে আসবেন।
তো ওখানেও একটু কথা বলে নেওয়া দরকার, তাই না? অনেক দিন আগে বলেছে রুম রেখে দেবো, 7-8 দিন হয়ে গেল, মনে আছে কি না কে জানে। বলছে 9টার পর কুয়াশা কমে যাবে আস্তে আস্তে। কালকে রাত্রিবেলা লাস্ট 6-7 কিলোমিটার তো মনে হচ্ছিল যে আর আসতেই পারবো না, মনে হচ্ছিল ওইখানেই দাঁড়িয়ে যাই, ওইখানেই শুয়ে পড়বো। মানে এতটাই ডেন্স যে চালাবার মতো সিচুয়েশন ছিল না। বলো, তোমার কিছু বক্তব্য থাকলে শোনাও। আমার বক্তব্য হচ্ছে এখন তো 10টা বাজতে যায়, চলো আমরা এগিয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ পেলিংয়ে যেতে হবে অনেকটা দূরে, ওখানেও অন্ধকার নামার আগে আমাদের পাহাড়ে তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আমি আর অর্চি মিলে সকালবেলা গাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করেছি, একদম চকচক করছে ওপর থেকে দেখুন। তো চলো আমরা রওনা দিই এবার। দশটা 15 সময় বেরোলাম, তাও এখন কি কুয়াশা, মানে এখনো কুয়াশা কাটিয়ে উঠতে পারছি না আমরা। ঠান্ডাও আছে, কুয়াশাও আছে। ঘোষপুকুরের আর কিছুটাই দূরে পড়বে, তো ঘোষপুকুরের আগেই আমরা চা বাগান পেয়ে গেলাম। ফুলবাড়ি যাওয়ার রাস্তায় আমরা এসে দাঁড়িয়েছি, আর অর্চি অলরেডি ডিকি খুলে ফেলেছে, টেবিল বার করছে, আর অর্পিতা এখানে চা রেডি করছে। আচ্ছা, কিছু ইনফরমেশন দেওয়ার আছে এরকম যে আমরা যখন রায়গঞ্জ থেকে বেরোলাম তখন আপ টু ডালখোলা অবধি রাস্তা খুব ভালো ছিল। এবার ডালখোলার পরে যতই আমরা শিলিগুড়ির দিকে অ্যাপ্রোচ করতে থাকলাম না, রাস্তার অবস্থা মারাত্মকভাবে ডেটেরিওরেট করেছে। মানে এখানে ওখানে খানাখন্দ, অ্যাজ ইফ আপনি রাস্তাটা দেখে মনে হবে যে খুব সুন্দর রাস্তা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যখনই ওই রাস্তাটা দিয়ে আসবেন আপ টু ঘোষপুকুর অবধি, মাঝখানে ওই যে ইসলামপুর বাইপাসটা রয়েছে, বাইপাসটা পেরোবার পর কিছুটা রাস্তা ভালো, তার আগে অবধি রাস্তা খুব খারাপ। আবার বাইপাসটা পেরিয়ে গেলাম যখন, তারপরে যে রাস্তাটা ঘোষপুকুর মোড় অবধি রাস্তা খুব খারাপ, গাড়িকে রীতিমতো লম্ফজম্প করতে হবে। কিন্তু তারপর ঘোষপুকুর থেকে যে কাটিংটা আছে, ফুলবাড়ির যে কাটিংটা, সেখান থেকে যে রাস্তাটা, এটা অসাধারণ রাস্তা। আর সেই জন্যই ভাবলাম যে রাস্তার ধারে একটুখানি গাড়িটাকে পার্ক করে একটু চাটা খাই, কারণ চা তেষ্টাও পেয়েছে। চা পান করে আমরা আবার রওনা দিলাম ফুলবাড়ি হয়ে শিলিগুড়ির দিকে। কেমন লাগছে গো ভিড়টা? কিরকম এনজয় করছো শিলিগুড়ির ভিড়? প্রচন্ড, এত ভিড় সেবক রোডে, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি কি করে যাবে, কোনো এ নেই, ট্রাফিক ব্যবস্থা নেই, কোনো ট্রাফিক সিগন্যালের ব্যাপার নেই, কোনো সিগন্যাল নেই। সিগন্যাল রেড থাকলেও লোকে বলছে হ্যাঁ চলুন চলুন, কোনো ব্যাপার না। তো কমপ্লিট মেস আপ। আর তার উপর ব্যাপারটা হচ্ছে যে আমরা বাগডোগরা দিয়ে তো ঢুকিনি, ফুলবাড়ি দিয়ে ঢুকেছিলাম টু অ্যাভয়েড জ্যাম, কিন্তু সেটা কিছুটা মাত্রায় হয়তো আংশিকভাবে সাফল্য পেয়েছি। কিন্তু সেই সেবক রোডে এসে আবার জ্যাম শুরু হয়ে গেছে। পাহাড়ে কখন পৌঁছবো বা পাহাড়ের রাস্তা কখন ধরবো জানি না, হয়তো আরো 8 ঘন্টা 1 ঘন্টা লাগবে। এবার আমার মনে হচ্ছে যে ডেস্টিনিতে পৌঁছাতে পৌঁছাতে 7টা 7:30 বেজে যাবে, কারণ আমাদের তো এখনো লাঞ্চটা হয়নি। কারণ আমাদের ইচ্ছা আছে পাহাড়ে উঠে লাঞ্চ করবো, কারণ এখন কারোরই খিদে পাচ্ছে না সেরকম ভাবে। এই রাস্তাটা দিয়ে যেতে খুব সুন্দর লাগছে, পুরো ফাঁকা, ফাঁকা তো নেই, গাড়ি আসছে, কিন্তু দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগে আমার। এই পাহাড়ে ওঠার আগেই না এই যে চারপাশে জঙ্গল গাছ একটা অদ্ভুত মাদকতা তৈরি করে। মানে যখন আমি কাঁচ নামিয়ে গাড়িটা চালাই, এখন তো কাঁচ তুলে দিয়েছি কথা বলবো বলে, কিন্তু কাঁচ নামিয়ে চালাচ্ছিলাম, একটা জঙ্গলের গন্ধ, মাঝে মাঝে পাখি ডেকে উঠছে শুনতে পাচ্ছি, মানে অসাধারণ লাগছে এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে। পাহাড়ের দেখা মিলল, এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপর উঠবো। এবার অনেকদিন বাদে পাহাড়ে চড়ছি। চলো, আমাদের সেবক কালী মন্দির দর্শন হয়ে গেল, তো আমরা এখান থেকে এখন সোজা সিকিমের পথে রওনা দেবো। 4 বছর আগে যখন এখানে এসেছিলাম না, তখন অর্চি অতটা লম্বা ছিল না। সেখানেও আমরা যখন শিলংয়ে যাচ্ছিলাম তখন সেবক কালী মন্দিরের ওপর দিয়েই যাচ্ছিলাম, মানে ওটা হয়েই যাচ্ছিলাম। তখন অর্চিকে মানে তুলে ধরতে হচ্ছিল ঘন্টাগুলো বাজাবে বলে। তো এখন লম্বা হয়ে গেছে, এখন মাথায় লাগছে। মাথা দিয়ে বাজিয়ে এটাও মাথা না, ওটা ঠুকলে খারাপ। ওঠার সময় যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, এতটা উঁচুতে তো, অনেক দিন বাদে উঠছি। দেখেছো শরীর চর্চাটা কতটা জরুরি। সে তো নিশ্চয়ই, রোজ সেবক মন্দিরে একবার উঠবে নামবে।
হ্যাঁ, মায়ের কৃপা থাকলে হ্যাঁ, বারবার আসবো। পাহাড়ের ওপরটায় অনেকটা জায়গা জুড়ে আগুন লেগেছে, ওপর থেকে নিচে অব্দি নামছে আগুনটা। কি জানি দাবানল ফাবানল লাগলো নাকি। খিদে পাচ্ছিল, তাই কিছুটা এগিয়ে রাস্তার ধারে একটা রেস্তোরাঁয় ম্যাগি মোমো খেয়ে আবার রওনা দিলাম। আচ্ছা, এখন আমরা মেলির দিকে চলেছি, ঠিক আছে? একদম রাত্রির হয়ে গেছে, মানে রাত্রির হয়নি, বাজে 5:30, কিন্তু ঘুটঘুটে অন্ধকার বাইরে, এতটুকু আলো নেই। তো রাস্তাঘাট মাঝে মাঝে খুবই খারাপ, ভাঙাচোরা, আর মাঝে মাঝে ভালো। তো এখন 16 মাইলে এসেছি, 6টা 6:30 বেজে গেছে মনে হয়, 6:30 বেজে গেছে। আমাদের যেতে আরও 2 ঘন্টার মতো লাগবে। 8টা 8:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব আপার পেলিংয়ে। তো এখন একটু চা খেয়ে নিই, চা খেয়ে আবার আমরা রওনা দেবো। একটু চা খেয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আবার আমরা এগিয়ে চললাম পেলিংয়ের দিকে। কেউ যদি আমায় জিজ্ঞেস করেন যে আপনি কোন রাস্তায় গাড়ি চালাতে কমফোর্টেবল, তাহলে আমি বলবো কলকাতার মতো শহরের রাস্তায়, যেখানে আশপাশ সামনে দিয়ে বাইক, অটো, ট্যাক্সি, বাস, প্রাইভেট গাড়ি ঘেঁষাঘেঁষি করে যায় বটে, কিন্তু এদের সাথে একসাথে চললে কখনো একাকিত্ব লাগে না। জানি বেচাল হলেই আশপাশের গাড়িগুলো হর্ন বাজিয়ে আমায় গতিপথ বেঁধে দেবে, তবে আজকে পাহাড়ের এই অন্ধকারে গাড়ি চালাবার সময় একাকিত্ব অনুভব করছি। আমার ড্রাইভিংয়ের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক একটা হেয়ারপিন উতরোচ্ছি। সামনে রাস্তায় কি অপেক্ষা করে আছে তা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি। এই রাস্তায় গতিপথ বেঁধে দেওয়ার কেউ নেই, বরং বিপথে চলে গেলে আমাদের জন্য অপেক্ষা করে আছে নিকষ অন্ধকারময় খাদ। আচ্ছা, ফাইনালি আমরা পেলিং রিসর্টে পৌঁছে গেছি। প্রায় 9টা বাজতে যায়, লাগেজপত্র তোলা হয়ে গেছে, গাড়িটার অবস্থা যাচ্ছে তাই, একদম ধুলো হয়ে গেছে। তো কালকে সকালবেলা দেখি আরেকবার পরিষ্কার করব। আজকে সকালে অত কষ্ট করে দুজনে পরিষ্কার করলাম, কিন্তু আবার মনে হচ্ছে পরিষ্কার করতেই হবে। আর রাস্তা যা পেয়েছি প্যাথেটিক বললেও কম বলা হয়। তো যাই হোক, কোনো মতে ম্যানেজ করে চলে এসেছি।